বিষ্ণুপুর নামটা শুনলে প্রথমে কি মাথায় আসে? কিছু অসাধারণ টেরাকোটার কাজ করা মন্দির এবং সেগুলির গৌরবময় অতীত। আর এই জায়গাটাই ঘুরে দেখার জন্য এবং অনুভব করার জন্য আমি, আমার দাদা এবং আমার দাদার বন্ধু এক শীতের সকালে বিষ্ণুপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। ওয়েলকাম ব্যাক টু চ্যানেল গাইস। আই হোপ ইউ গাইস আর ডুইং অ্যাবসলিউটলি ফাইন। উই আর অলসো ডুইং ফাইন। আজকে আবার আমরা চলে এসেছি জয়পুরের জঙ্গলে, আর সাথে আছে দুজন। একজনকে তো আমরা চেনা, আর আরেকজন নতুন, পলাশ দা এসছে, সৌরভ ভৌমিকের বন্ধু। এবং আজকের আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে বিষ্ণুপুর যাব, কিন্তু তার আগে জয়পুরের জঙ্গলে এসছে। আর জয়পুরের জঙ্গলে ফটোশ্যুট না করলে এটা কি হয়? আজকে পলাশ দার OnePlus দিয়ে ফটোশ্যুট হবে, তাই না? একদম। এটা বছরের শেষের একটা টুইস্ট বলা যেতে পারে। সাডেন প্ল্যান, হঠাৎ করে আজকে সকালে প্ল্যান হয়েছে, পলাশ চল গাড়ি বের কর। বছরের শেষ ট্রিপ তো, সেই জন্য কিছু একটা পয়েন্ট রাখতে হবে। এই কারণে এতক্ষণ অ্যাকচুয়ালি ব্লগ করিনি, এবার ঘন্টা দুয়েক ধরে আমরা ড্রাইভ এনজয় করছিলাম, গান শুনছিলাম। এবং আজকে প্রচণ্ড ভিড় এখানে। একটু আগে আমরা বনলতা ক্রস করলাম এবং অনেক বাইকের গ্রুপ এসছে, এবং প্রায় 30-40টা গাড়ি দাঁড়িয়ে আছে এবং পেছনে দেখতে পাচ্ছ ফটোশ্যুট চলছে। তো আমরা কিছু ফটোগ্রাফ নিচ্ছি এবং দেখা হচ্ছে তোমাকে বিষ্ণুপুরের রাস্তায়। দাদা বিষ্ণুপুর যাওয়ার ওই রাস্তা তো? ওই নো এন্ট্রি লেখা আছে তো? ঠিক আছে। আমি না টেরাকোটার যে গেটটা দেখে বললাম ওটাই হবে। আমি জানি তো, এইটা এইদিকে গেলে হচ্ছে তুই যাবি সঞ্জয় দাদার ঘরের দিকে চলে যাবি। আচ্ছা। যাচ্ছি বিষ্ণুপুরের গলিতে। আর কতক্ষণ বাকি? কোথায় যাচ্ছি বল? আমরা যাচ্ছি রাসমঞ্চ। ম্যাপ দেখাচ্ছে 5 মিনিট। 1 কিলোমিটার মতো রাস্তা, কিন্তু রাস্তা এরকম সরু রাস্তা, এই পাড়ার মধ্যে দিয়ে সরু রাস্তা। তো আমাদের একটাই টেনশন এখন যে গাড়িটা পার্ক করবো কোথায়। যদিও খুব একটা চাপ হওয়ার কথা না, কারণ টুরিস্ট প্লেসে গাড়ি পার্কিং এর জায়গা থাকে। প্লেস আছে, ওই মন্দিরের সামনে উঠলে হয়ে যাবে। পলাশা কি প্রথমবার আসছো? না, আমি এসেছিলাম। আরে আমরা ওখানকার লোক, বিষ্ণুপুর তো অনেকবার, এরা হচ্ছে লোকালাইট না, মানে আমরা বিষ্ণুপুর অনেকবারই এসেছি। হ্যাঁ, অনেকবারই এসেছি, কিন্তু কোনোবারই এরকম সিচুয়েশন দাঁড়ায় নিজেকে রাস্তা খুঁজতে হবে। তো এবারে একটু অসুবিধা হয়তো হচ্ছে, কিন্তু কোনো ব্যাপার না, ম্যানেজ হয়ে যাবে। একটাই প্রবলেম, এই গলিগুলো খুব সরু আর জ্যাম হয়ে যাচ্ছে বারবার। আমরা আমাদের গাড়ি পার্ক করে দলমাদল কামানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। অলরাইট গাইস, এখন আমরা আছি দলমাদল কামানের সামনে, কিন্তু এমন ভিড় টুরিস্টদের, রীতিমতো লোকজন ওর উপরে দাঁড়িয়ে উঠে পড়ে ছবি তুলছে। তো এটাই একটা ডিসঅ্যাডভান্টেজ যে সানডেতে ঘুরতে আসা বিষ্ণুপুর, তাও আবার এখন মেলা চলছে। তো গোটা টাউনটা জুড়ে অ্যাকচুয়ালি প্রচুর ভিড় এবং লোকজনও প্রচুর। তো সেই ফিল্ডটা আসছে না বেড়ানো, তাও চেষ্টা করবো আমরা ঠিকঠাক করে ঘোরার। অ্যাকচুয়ালি ওয়েট করছি আমরা যে লোকজন যাতে চলে যায় একটা ছবি নিতে। দেখা যাক এবার কামানটার কি অবস্থা। তো একটা সময় বর্গীদের থেকে বিষ্ণুপুরকে কামানটা রক্ষা করেছে, কিন্তু আজকে সেই কামানটারই কি দুরবস্থা দেখাচ্ছি। একটু লোকজন চড়ে রীতিমতো ফটো তুলছে। দলমর্দন থেকে অপভ্রংশ হয়ে দলমাদল। দল শব্দের অর্থ শত্রু, মর্দন শব্দের অর্থ দমন। কথিত আছে 1742 খ্রিস্টাব্দে নগদ দেবতা এই কামান থেকেই গোলাবর্ষণ করে ভাস্কর রায়ের নেতৃত্বে আক্রমণকারী বর্গী বাহিনীকে বিতাড়িত করেছিলেন। 63টি লোহার আংটা পেটাই করে এটি তৈরি করা হয়। এর দৈর্ঘ্য 3.8 মিটার, ব্যাস প্রায় 30 সেমি। এর ওজন প্রায় 300 মণ বা 112 কুইন্টাল। দিকে গোলা ভরা হতো, গোলা ভরে সামনের দিকে আগুন দেওয়া হতো, গোলাটা বেরিয়ে। তারপর আমরা চলে যাই ছিন্নমস্তার মন্দিরে। মা দুর্গার 10 মহাবিদ্যার এক মহাবিদ্যা ছিন্নমস্তা। মেদিনীপুর নিবাসী স্বর্গীয় কৃষ্ণচন্দ্র গুঁই বামাক্ষেপা, ভৈরবী মাতা ও রাধারানী দেবীর আদেশে বাংলায়
1380 সালে 13ই শ্রাবণ এই মন্দিরটি প্রতিষ্ঠা করে। অপূর্ব এই মায়ের মূর্তিটি একটি গোড়া শ্বেত পাথর কেটে তৈরি করা হয়েছিল। বিষ্ণুপুরের মন্দিরগুলির অসাধারণ টেরাকোটার অলঙ্করণ যারা করেছিলেন তারাই নানান স্থানে চলে যান। এখন এই শিল্প পাঁচমোড়াতে দেখা যায়। যে ঘোড়া বাঁকুড়ায় গৌরববাহী বাংলার হস্তশিল্পের প্রতীক তা তৈরি হয় পাঁচমোড়াতে। এছাড়া হাতি, মানসাজার, শঙ্খ, ছাইদানি, ধূপদানি ও গৃহসজ্জার নানান উপকরণ তৈরি হয়। তারপর আমরা চলে আসি জোড় মন্দির শ্রেণীতে। একরত্ন মন্দিরগুলির মধ্যে সবচেয়ে এটি অন্যতম। দুটি বৃহৎ মন্দির ও একটি ক্ষুদ্র মন্দির দিয়ে অঞ্চলটি জোড় মন্দির শ্রেণী নামে পরিচিত। মাকড়া পাথরের এই মন্দিরগুলির মল্লরাজ গোপাল সিংহ 1726 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। মন্দিরের সামনের দিকে পক্ষের অলঙ্করণে পুরাণের কাহিনী দেখা যায়। সব জায়গার মতো এখানেও লোকজন মন্দিরের ভেতরে নিজের নামটা লিখে দিয়েছে। গাইস প্লিজ ডোন্ট ডু দিস, এই জায়গাগুলো নষ্ট করো না। সব জায়গায় নিজের নাম লেখা আছে A+S, বিচ্ছিরি লাগে দেখতে এগুলো। আর তারপরেই স্থানীয় একটি হোটেলে আমরা আমাদের মধ্যাহ্নভোজ সেরে রওনা দিয়েছিলাম রাসমঞ্চের উদ্দেশ্যে, কিন্তু সেখানে দেখলাম প্রচণ্ড ভিড়। মল্লরাজা বীরহাম্বীর আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই মঞ্চটি প্রতিষ্ঠা করেন। মল্ল রাজাদের আমলে বার্ষিক রাস উৎসবের বিষ্ণুপুরের যাবতীয় রাধাকৃষ্ণ বিগ্রহ জনসাধারণের দর্শনের জন্য এখানে আনা হতো। আর এরই ফাঁকে আমরা ঢু দিয়েছিলাম বিষ্ণুপুর মেলাতে। আর এর পরের গন্তব্য ছিল জোড়বাংলা মন্দির। অপূর্ব স্থাপত্যকলার এই মন্দিরটি মল্লরাজ প্রথম রঘুনাথ সিংহ 1655 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। পরস্পর সংযুক্ত দুটি দোচালা কুটিরের সমন্বয়ে গঠিত এবং সংযুক্ত অংশের মধ্যস্থলে একটি চারচালা শিখর বিদ্যমান। এই মন্দিরটির নাম জোড়বাংলা। বাংলার পোড়ামাটির অলঙ্করণের শ্রেষ্ঠ নিদর্শন হিসাবে পরিচিত। মন্দিরের চারিদিকে রামায়ণ মহাভারতের কাহিনী, শিকার দৃশ্য, সামাজিক জীবনযাত্রার দৃশ্য শিল্পীরা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এই মন্দিরটা আরো সুন্দর দেখতে লাগছে। চূড়াটা কত সুন্দর দেখো, টেরাকোটার কাজগুলো এখন ইনট্যাক্ট আছে, আর গোল্ডেন লাইটটা এখানে পড়ছে, দুর্দান্ত লাগছে এই সময়টা। মন্দিরটার নাম এখন কি দেখিনি আমি, কিন্তু মন্দিরের সামনে কি সুন্দর কাগজ ফুল, দুর্দান্ত লাগছে। তো তোমরা যদি রাসমঞ্চে আসার জন্য রাসমঞ্চে টিকিট কাটো 25 টাকা দিয়ে, তাহলে জোড়া মন্দির আর শ্যামা মন্দির বলে আরেকটা মন্দির আছে, সেই দুটো এন্ট্রি ওই টিকিট দিয়েই করতে পারবে। আর আরেকটা কথা বলে দিই, বিষ্ণুপুর ঘুরতে গেলে প্লিজ টোটো বা নিজের গাড়ি করেই ঘোরো। হেঁটে ঘুরতে গেলে অবস্থা খারাপ হয়ে যায়, যেমন আমাদের রীতিমতো পা ব্যথা করছে আমার আর বদলদা, তাই না? কিন্তু যেহেতু আমরা মানে একবারই আসবে এইসব জায়গায়, রোজ রোজ কি লোকে আসে, আমরা রোজ রোজ তো কেউ আসে না, সেই জন্য কষ্ট স্যাক্রিফাইস। তো আমরা তাই শেষের স্পটটায় গাড়ি নিয়ে এসেছি, পার্কিং করে দিয়ে আমরা ঘুরছি এখন ওইখানে। তারপরে আমরা চলে যাই আমাদের শেষ গন্তব্যের উদ্দেশ্যে, রাধা লালজিউ মন্দির। মল্লরাজ বীরসিংহ 1658 খ্রিস্টাব্দে শ্রী রাধিকা ও কৃষ্ণের আনন্দের জন্য এই পাথরের মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের বিগ্রহ বর্তমানে কৃষ্ণগঞ্জ মহল্লার নবনির্মিত মন্দিরে প্রতিষ্ঠিত। তখন তো মাইক ছিল না, তাহলে কি করে শোনা হবে? পুরোটা শুনবে কি করে লোক? এখানে কথাগুলো খুব ক্লিয়ারলি তার চারদিক থেকে শোনা যাবে। হ্যাঁ,
তারপরেই আমরা রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। সময়ের অভাবের জন্য বিষ্ণুপুরের সব মন্দির আমরা ঘুরতে পারিনি। আর ফেরার পথে জয়পুর জঙ্গলের সৌন্দর্য আমাদের তিনজনকেই মুগ্ধ করেছিল, বিশেষ করে আমাকে, কারণ আমি স্টিয়ারিং এর পেছনে ছিলাম। জঙ্গলটা হাফ গেছে, আরো হাফ আছে। হ্যাঁ হ্যাঁ, এলিফ্যান্ট করিডোর। হেলিপ্যাডটা ওই যাওয়ার ওই জায়গা। এলিফ্যান্ট না, ওটা সব এয়ার স্ট্রিপ। এয়ার স্ট্রিপ। হ্যাঁ হ্যাঁ, হালকা করে ছোট করে। ওরা ভেতরে গেছিল আগের বারে ও আর ওর বন্ধু এসেছিল না। ভিতরে যায়নি, মানে পুরো এর অব্দি যায়নি, তার আগে অব্দি গেছিল, সন্ধ্যা হয়ে গেছিল। লালমোহন বাবু সেন্টারে, সবুজ সেন্টার, লালমোহনের অ্যাম্বাসেডর সেন্ট্রো আছে না, এই তিনটে একটা ডিসি সিনেমাটা। ওটা সেন্ট্রোটা অ্যাকচুয়ালি করে দিয়েছে, কিন্তু লালমোহন বাবুর অ্যাকচুয়ালি সবুজ অ্যাম্বাসেডর, ওটা মডার্ন লালমোহন বাবু। জঙ্গলের ভিতরে চালাতে কিন্তু দারুণ লাগছে না, দারুণ ফিল আছে চালাতে, এখানে ড্রাইভ করতে, মানে এত কাম লাগছে, এত প্লেজেন্ট লাগছে। তো গাইজ আমরা এখন চা খেতে যাবো বনলতা রিসোর্টে, প্রায় এসেই গেছি। প্রায় গতবারে বাইক নিয়ে এসেছিলাম এই রাস্তাটায়, তো এবারে হচ্ছে আমি গাড়ি চালাচ্ছি, মানে ফিলটাই আলাদা লাগছে। গাইজ আমরা এখন বনলতা রিসোর্টে একটা প্ল্যান করছি চা খাওয়ার, তো বাদলদা দিকে চলে গেছে। আর জাস্ট 2 মাস আগে আমি এখানে এসেছিলাম, এখানে আমি আর অর্ণব চা খেয়েছিলাম, এখানে একটা ছবি তুলেছিলাম, আর চাটা কত সুন্দর লাগছে দেখো। কি হলো, মিষ্টি শেষ? অলরাইট গাইজ, আমরা আজকে এসেছিলাম বিদ্যাসাগরের বাড়ি বীরসিংহে, কিন্তু এখানে সংগ্রহশালা সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে, আর এখন বাজে 10টা। তো আর আরেকটা যে ইনফরমেশন, এটা বৃহস্পতিবার বন্ধ থাকে, তো আমরা হয়তো বাইরে থেকে দেখেই চলে যাব, ভেতরে ঢুকতে পারবো না। ভেতরে সংগ্রহশালা আছে, তো আমি চেষ্টা করছি জুম করে তোমাকে দেখানো। Alright guys, that's it for this video. Happy New Year to each and every family member of Instinct Doing. আর সবার ভালো কাটুক 2021টা। আর যদি এই ভিডিওটা এতটা অবধি দেখে থাকো তাহলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, ওটা করতে 1 সেকেন্ডও লাগবে না, বিশ্বাস করো। আর প্লিজ যতজন এতটা অবধি ভিডিওটা দেখছো, প্লিজ কিছু না কিছু কমেন্ট করে যাও, কিছু না লিখতে বলে অ্যাটলিস্ট একটা হার্টের ইমোজি দিয়ে যাও। অ্যাকচুয়ালি কী হয়, যদি তোমরা কমেন্ট করো, বেশি লাইক করো, তাহলে এনগেজমেন্টটা বাড়ে, আর ইউটিউব বেশি লোককে আমার এই ভিডিওগুলো পাঠাতে পারে বা সাজেস্ট করতে পারে, তাহলে আমার চ্যানেলটা একটু হলেও উপরে উঠবে, আর আমি আরও এরকম কন্টেন্ট তোমাদের জন্য বানাতে পারবো। যারা যারা এখনো অযোধ্যা পাহাড় সিরিজটা দেখোনি তারা দেখে নিতে পারো, নিচে ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্কটা দেওয়া আছে, অনেক যত্ন করে বানিয়েছিলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।